আচ্ছা দেখ, যেটা বলছিলাম যে এইবারে আমরা কি কি পর্যায়ে এসেছি, না আমরা দেখতে পাচ্ছি স্টেট সি আর স্টেট এটাকে এখন আলাদা করে নিয়ে গেছি। আমরা মেটাস্টেবল স্টেটে ছিলাম, যে আমাদের এখানে মনে করো তিনটা স্টেট ছিল। একটু আগে যেটা আমরা বললাম যে এখানে তিনটা স্টেট ছিল, একটা স্টেট মনে করো স্টেট এ, আর একটা স্টেট স্টেট বি। এই দুটো স্টেট তো আমরা আগেই বলেছি। আর এখন আমরা নতুন একটা স্টেট ডিফাইন করলাম, স্টেট সি, যেটা ছিল আমাদের মেটাস্টেবল স্টেট। ঠিক আছে, এতক্ষণ আমরা এইটাই আলোচনা করছিলাম মেটাস্টেবল স্টেট নিয়ে। এবারে দেখ আমরা দেখলাম যে পপুলেশন ইনভার্সন যেটা হয়েছে সেটা হচ্ছে বি স্টেট আর সি স্টেটের মধ্যে। তাহলে আমার এ স্টেটের সঙ্গে আর কোনো সম্পর্ক নাই। সরি, এইটা বি ছিল, নিচেরটা এ ছিল। হ্যাঁ, তাহলে দেখ এ স্টেট আর সি স্টেটের মধ্যে একটা পপুলেশন ইনভার্সন অলরেডি তৈরি হয়ে গেছে, সেইটি আমি এখানে দেখিয়েছি। সেটাই এখানে দেখিয়েছি আলাদা করে, যে এখন যেটা আমি দেখাচ্ছি শুধু অনলি স্টেট সি আর স্টেট এটাকে দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে আলাদা করে এখন, কারণ আমার আমার তো এখন আর বি স্টেটটাকে দেখানোর দরকার নাই, কারণ এটাকে ছেড়ে দিয়েছি আমি। তাহলে আমার শুধু সি স্টেট আর এ স্টেটের মধ্যে, শুধুমাত্র এখন আমার সি স্টেট আর এ স্টেটের মধ্যে আমি দেখতে চাইছি। ওকে, তাহলে সি স্টেটে এটা কি এডমিট হচ্ছে না নাকি সোমনাথের? বারবার এডমিট হচ্ছে সোমনাথ। সোমনাথেরটা এডমিট হচ্ছে না মনে হচ্ছে, ও বেরিয়ে যাচ্ছে। হুম, ও পাচ্ছে না এডমিট হতে। হ্যালো সোমনাথ। হ্যালো, ঠিক আছে। তো যেটা বলছিলাম যে সি স্টেট আর এ স্টেটের মধ্যে আমরা এখন দেখছি, তাহলে সি স্টেটে আমাদের বেশি হয়ে আছে অলরেডি ইলেকট্রন, তাহলে এনসি গ্রেটার দেন এনএ, এটা এনসি গ্রেটার দেন এনএ সেটা অলরেডি হয়ে আছে। তাহলে এই দুটোর মধ্যে আমার স্টিমুলেটেড এমিশন ঘটা সম্ভব। তাহলে যখনই মনে করি একটা আমি ফোটনকে এখানে দিচ্ছি, একটা ফোটনকে মনে করি যখনই এখানে আমি বাইরে থেকে অ্যাপ্লাই করছি, তখন কি হবে, বাইরে থেকে ইনসিডেন্ট ফোটন যদি আমি ফেলি এটার উপরে, তাহলে কি হবে, হায়ার স্টেট থেকে লোয়ার স্টেটে ইলেকট্রন নেমে আসবে। এটা এই প্রসেসটার নাম কি দিয়েছিলাম, স্টিমুলেটেড এমিশন। এবং দেখ এই যে স্টিমুলেটেড এমিশনের জন্য যখন একটা ফোটন স্টেট সি থেকে স্টেট এতে আসছে, তখন কি বলেছিলাম যে যে ফোটনটা পড়ছে সেই ফোটনটা অ্যাজ ই বেরিয়ে যাবে, আর তার সঙ্গে নতুন একটা ফোটন তৈরি হবে, কেননা এইটা এখান থেকে আসছে। এরপর এখানে মজার বিষয়টা দেখ, যে স্টেট সিটা ভেবে দেখ, স্টেট সিতে স্টেট এ পপুলেশন ইনভার্সন ঘটে গেছে। তার মানে স্টেট সিতে কি হয়েছে, স্টেট সিতে অনেক সংখ্যক ইলেকট্রন আছে আমি ধরে নিতে পারি, আর স্টেট এ তে সেই তুলনায় কম সংখ্যক ইলেকট্রন আছে, কারণ পপুলেশন ইনভার্সন ঘটিয়ে ফেলেছি আমি, যেটা আমার মেটাস্টেবল স্টেটে দিয়ে আমরা করলাম একটু আগে যেটা বললাম। তাহলে পপুলেশন ইনভার্সন যখন ঘটে গেছে, এখন আমার স্টিমুলেটেড এমিশন ঘটার জন্য তৈরি। স্টিমুলেটেড এমিশন কি করে ঘটবে, আমি যখনই এখানে একটা ফোটনকে এখানে ফেলবো, তখনই একটা মনে কর ইলেকট্রন এইখান থেকে নিচে নেমে এলো। যেই একটা ইলেকট্রন উপর থেকে নিচে নেমে এলো, সেই কি হবে, এখানে একটা ফোটনকে এমিট করবে, আর এই যে ফোটনটা যে যাচ্ছিল সে তো অ্যাজ বেরিয়ে যাবে। তাহলে কটা ফোটন তৈরি হলো, দুটো। এরপরে মজার বিষয় হচ্ছে এই দুটো ফোটন কি করবে বল দেখি, এইখানে আরো দুটো ইলেকট্রনকে নামাবে। তাহলে যেই দুটো ইলেকট্রনকে নামাবে, সেই এখানে অ্যাভেলেবল ইলেকট্রন আছে, তাহলে সেই দুটো ইলেকট্রন কি করবে, সেই দুটো ইলেকট্রন তারা নিজের একটা করে তো ফোটন বের করবেই, আবার এই দুটো ফোটন অ্যাজই বেরিয়ে যাবে। তাহলে দেখ একটা ফোটন থেকে দুটা ফোটন, দুটা ফোটন থেকে চারটা ফোটন, চারটা ফোটন থেকে 16টা ফোটন, এরকম পরপর পরপর কিন্তু এক্সট্রিম মানে এক্সেস পর্যায়ে কিন্তু নাম্বার অফ ফোটন আমি পাবো। তখন কি এই যে যেটা বেরিয়ে যাবে, এই যে যেটা বেরিয়ে যাচ্ছে, এইটি আমি কি অ্যাম্পলিফাইড লাইট হিসাবে পাবো। একটা সিঙ্গেল ফোটন ছিল এখানে দেখ, সেই সিঙ্গেল ফোটন থেকে আমি অনেকগুলো ফোটন পাচ্ছি, তাহলে এইটা আমি একটা অ্যাম্পলিফাইড লাইট পাবো। অ্যাম্পলিফাইড লাইট বাই কি, অ্যাম্পলিফাইড লাইট বাই স্টিমুলেটেড এমিশন, সেটাকে আমরা লেজার নাম দিয়েছিলাম, এলএসিআর, তাই তো, লাইট অ্যাম্পলিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অ্যান্ড রেডিয়েশন, এটা তো নামটা ছিল। তাহলে দেখ আমি এই লাইটটাকে আমি অ্যাম্পলিফাইড করতে পারলাম। তার মানে এই ফোটনটাকে আমি বলতে পারি, এই যে ফোটনটা এটা এখানে সিড হিসাবে কাজ করছে, সিড বীজের মতো কাজ করছে, যে একটা ফোটনকে আমি এখানে ফেলে দিয়েছি, তার ফলে আমার যেহেতু এখানে অলরেডি মেটাস্টেবল স্টেট তৈরি আছে, এখানে যেহেতু অ্যাভেলেবেল ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনগুলো অ্যাভেলেবেল ইলেকট্রনগুলো এই ফোটনের দ্বারা প্রথমে একটা বেরোলো, তার থেকে দুটো ফোটন, দুটো ফোটন আবার দুটো ইলেকট্রনকে নিচে নামালো, তার থেকে চারটা ফোটন, এইভাবে ফোটনটা আমার ইনক্রিজ করতে থাকবে, এবং এই ইনক্রিজ হওয়ার পর
এই ফোটনটাকে আমি সার্টেন প্রসেসে এখান থেকে বের করে নেবো, তাহলে সেইটাই হবে এমপ্লিফাইড লাইটটা বা এমপ্লিফাইড রেডিয়েশনটা। ওকে, তাহলে বুঝতে পারছি যে স্টিমুলেটেড এমিশনের সাহায্যে কিভাবে আমরা এমপ্লিফিকেশন ঘটাচ্ছি, লাইট এমপ্লিফিকেশন ঘটাচ্ছি বা লেজিং অ্যাকশন আমরা পাচ্ছি। ওইটাই আমি জাস্ট লিখেছি দেখ এখানে যে উই ক্যান, দেখ যে লিখেছি যে we can multiply the emission of photon. That's how a single photon is amplified. A single photon, so light is amplified now. ওকে, এইবারে আমরা দেখবো যে এই প্রসেসটাকে কাজে লাগিয়ে কিভাবে আমরা রুবি লেজারটাকে রুবি লেজারটা তৈরি করি, বা রুবি লেজারের যে ওয়ার্কিং প্রিন্সিপাল সেটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখবো। তাহলে দেখ, এইটা হচ্ছে একটা রুবি লেজারের আমি একটা সিমাটিক ডায়াগ্রাম দেখিয়েছি। এটা এখানে কি কি রয়েছে দেখ, এইটা হচ্ছে যে একটা সিঙ্গেল ক্রিস্টাল অফ রুবি, খুব ইম্পর্টেন্ট, সিঙ্গেল ক্রিস্টাল অফ রুবি। রুবি মানে কি বলেছিলাম আমি একটু আগে বললাম যে Al2O3, এখানে আমি ক্রোমিয়াম দিয়ে ডোপিং করছি, Cr3+ ইজ রিপ্লেসড বাই Al3+ ইজ রিপ্লেসড বাই Cr3+, অ্যালুমিনিয়াম আয়ন ইজ রিপ্লেসড বাই ক্রোমিয়াম আয়ন দিয়ে যে ক্রিস্টালটা তৈরি হচ্ছে, সেখান থেকে আমি একটা সিঙ্গেল ক্রিস্টাল এক্সট্রাক্ট করছি। এটা থার্ডন যে মেইমান যে প্রথম আবিষ্কার করেছিল লেজার, ওইটা করেছিল, খুব ডিফিকাল্ট একটা কাজ। তুই বুঝতে পারছিস যে একটা ক্রিস্টাল থেকে আমি সিঙ্গেল ক্রিস্টালটাকে বের করেছি, একটা সিঙ্গেল ক্রিস্টাল এখানে বের করেছি ইন দ্য ফর্ম অফ সিলিন্ডার। আমি এরকম ভাবতে পারি, এরকম একটা সিলিন্ড্রিক ফর্মে মনে কর বের করেছি একটা সিঙ্গেল ক্রিস্টালকে, এরকম সিলিন্ড্রিক্যাল ফর্মে আমি বের করেছি। এরপরে কি করা হয়েছে, এর উপরে ফ্ল্যাশ ল্যাম্প, এই যে ফ্ল্যাশ ল্যাম্প দেওয়া আছে, ফ্ল্যাশ ল্যাম্প কি এক লাইটের সোর্স, এইভাবে ফ্ল্যাশ ল্যাম্পটাকে বেড়ানো আছে এর উপরে, ফ্ল্যাশ ল্যাম্পটাকে এইভাবে জড়ানো আছে এর উপরে। ওকে, আর এই দুপাশে আমি কি দিয়েছি, দুপাশে দুটো মিরার দিয়েছি দেখ, এটা হচ্ছে মিরার M1 আর এটা হচ্ছে মিরার M2। এখানে আমি লিখেছি M1 and M2 আর 2 মিরার, আমি জাস্ট স্ট্রাকচারটা বলছি, M1 and M2 আর 2 মিরার্স। ওকে, এবারে কি করছি দেখ, এবারে দেখ এখানে আমি একটা সোর্স নিয়েছি, সোর্স না নিলে লাইটটা জ্বলবে না, ফ্ল্যাশ ল্যাম্পটা জ্বলবে না। এবারে এই যে দুটো মিরার নিয়েছি না, একটা মিরার M1 আর একটা মিরার M2, এর মধ্যে এই M1 যে মিরারটা মানে লেফট সাইডে যে মিরারটা নিয়েছি, এইটা কি না, এইটা হচ্ছে টোটালি রিফ্লেক্টিং মিরার, মানে পুরো লাইটটাই রিফ্লেক্ট হয়ে যাবে এখানে যদি পড়ে, হ্যাঁ এখানে যদি পড়ে তাহলে পুরোটাই রিফ্লেক্ট হয়ে চলে আসবে। কিন্তু M2টা মানে এই দিকের যে মিরারটা, এটা কিন্তু পার্সিয়ালি রিফ্লেক্টেড। হ্যাঁ, এ কিছুটা ট্রান্সমিশনও করাতে পারে, ট্রান্সমিশন না করালে তো হবে না। হ্যাঁ, পার্সিয়ালি রিফ্লেক্টিং মিরার। এবার দেখ ফ্ল্যাশ ল্যাম্পটা কি কাজ করবে, ফ্ল্যাশ ল্যাম্পটা হচ্ছে যে পাম্পের মতো কাজ করবে, আর ফ্ল্যাশ লাইটটা হচ্ছে যেটা হচ্ছে সোর্স অফ হোয়াইট লাইট। ঠিক আছে, এইবারে দেখ এগুলো কিভাবে ওয়ার্ক করবে আমি বলছি একে একে। প্রথমে দেখ লেজিং অ্যাকশনের জন্য আমার যেটা মূল দরকার, ওকে, লেজিং অ্যাকশনের জন্য আমার যেটা মূল দরকার, আমি কি বললাম যে আমার এই যে 3 লেভেল সিস্টেমে যে আমাকে প্রথমে কি করতে হচ্ছিল, এটা মানে স্টেট, এটা ছিল স্টেট, নিচেরটা কি স্টেট দিয়েছিলাম, স্টেট বি, এটা আমি বারবার ভুলে যাই, উপরটা না নিচেরটা দিয়েছিলাম, স্যার নিচেরটাই ছিল, নিচেরটাই ঠিক। যাই হোক, তাহলে দেখ এটা হচ্ছে যে স্টেট এ, এটা হচ্ছে যে স্টেট বি, এটা হচ্ছে স্টেট সি, এটা সিটা হচ্ছে মেটাস্টেবল স্টেট। আমরা কি প্রথমত পাম্প করেছি, ইলেকট্রনটাকে পাম্প করে বি স্টেটে নিয়ে গেছি ফোটন দিয়ে, এটার জন্য তো আমার এনার্জি চাই, ওকে। এবারে এই ইলেকট্রনটাকে এখান থেকে এখানে তুলেছি, এবারে সে অটোমেটিক্যালি বি স্টেটে নামছে এই লাইফ টাইম কম হওয়ার জন্য, এটা আমি বললাম। এবারে ব্যাপার হচ্ছে তাহলে এই যে এনার্জিটা সেটা কোথা থেকে পাবে, এটা তো পাম্প, একটা পাম্পিং এনার্জি লাগবে, সেই পাম্পিং এনার্জিটা এখানে কে প্রোভাইড করছে, এই ফ্ল্যাশ ল্যাম্পটা। যে ফ্ল্যাশ ল্যাম্পটাকে আমি কি করেছি, আমি এখানে একটা এক্সটার্নাল সোর্সের সঙ্গে যুক্ত করেছি, তাহলে এখানে যখন আমি কারেন্ট পাঠাবো এই লাইটটা জ্বলবে, এই লাইটটা জ্বললেই কি হবে, এই যে ফোটনটা নির্গত করবে, সেই ফোটনটা এর যে গ্রাউন্ড স্টেটের ইলেকট্রন আছে, সেই গ্রাউন্ড স্টেটের ইলেকট্রনটাকে এক্সাইটেড স্টেট মানে বি স্টেটে তুলবে, সেই বি স্টেট থেকে স্পন্টেনিয়াসলি ডিকে করে সি স্টেটে আসবে। তাহলে এখানে একটা ফ্ল্যাশ ল্যাম্পকে আমার এইভাবে জড়িয়ে রাখা দরকার, বুঝতেই পারছি। এরপরে এটা হোয়াইট লাইট দিচ্ছে, হোয়াইট লাইটের কি কাজ, হোয়াইট লাইট দিচ্ছে ওই জন্য আমরা ফ্ল্যাশ ল্যাম্প ইউজ করি। কেন হোয়াইট লাইট আমরা ইউজ করতে চাইছি, দেখ ব্যাপার হচ্ছে যে এখানে আমাদের স্টিমুলেটেড এমিশন ঘটানোর ক্ষেত্রে তার একটা ক্রাইটেরিয়া ছিল, তাহলে এখানে স্টেট সি আর স্টেট এ এর মধ্যে কি ঘটবে, স্টিমুলেটেড এমিশন ঘটবে। তার মানে কি সি স্টেট থেকে এ স্টেটে ইলেকট্রনটা নেমে আসে তবে ফোটন নির্গত করবে। তার জন্য কি কি রিকোয়ারমেন্ট ছিল বল দেখি,
যে ইনসিডেন্ট ফোটনটা আসবে তার যে এনার্জি হবে সেটা এই দুটো যে স্টেট আছে তার এনার্জি গ্যাপের সঙ্গে সমান। তার মানে ইসি মাইনাস ইএ যেটা হবে, সেই ইসি মাইনাস ইএটা এইচ ক্রস ওমেগা, সেই এইচ ক্রস ওমেগাটা হতে হবে এই যে ফোটনটা আসছে সেই ফোটনটারও এনার্জি বা তার করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি বা তার করেসপন্ডিং তরঙ্গ দৈর্ঘ্য হতে হবে। এবং দেখা যাচ্ছে রুবি লেজারের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে 550 ন্যানোমিটার থাকে ল্যামডাটা। তার মানে কি 550 ন্যানোমিটার মানে কি এটা কোন কোন রেঞ্জের মধ্যে পাচ্ছে? দেখ হোয়াইট লাইট, আমাদের ভিজিবল যে হোয়াইট লাইট তার মধ্যে পড়ছে 4000 থেকে 7000 অ্যাংস্ট্রম বা 400 থেকে 700 ন্যানোমিটার। তার মানে আমার এখানে বুঝতে পারছি হোয়াইট লাইট লাগবে, ওই জন্য আমরা এখানে ফ্ল্যাশ ল্যাম্পটা নিয়েছি যেটা সোর্স অফ হোয়াইট লাইটের কাজ করবে। তাহলে আমার কি হবে, তাহলে আমার যখনই যে ফোটন এখানে মনে করি হোয়াইট লাইটের যে ফোটনগুলো বেরোবে তার মধ্যে যেটা মনে করি 550 ন্যানোমিটারে বেরোবে সেই কি করবে, সেই স্টিমুলেটেড এমিশন ঘটাবে এখানে। এবার দেখ যে স্টিমুলেটেড এমিশন গুলো ঘটালো, এই যে ফোটনগুলো এখানে থাকছে সেই ফোটনগুলোর সোর্সটাকে আমি আরো বাড়ানোর জন্য আমি কি করছি দেখ, যে ফোটনগুলো মনে কর এই দিক থেকে পার্সিয়ালি রিফ্লেক্ট হয়ে দিয়ে ঘুরে আসছে তাকে এইদিকে আমি বেরোতে দিচ্ছি না, এইখানে টোটালি বের করে দিচ্ছি, এদিক টোটালি রিফ্লেক্ট করে দিচ্ছি। ওই জন্য আমি বাঁ দিকের মিরারটাকে M1টাকে টোটালি রিফ্লেক্টেড মিরার নিচ্ছি। কেন না, বাঁ দিকের মিরারটার থেকে লেগে যাতে টোটালি এটা ঘুরে চলে আসে এইদিকে, এবং এই দিকেরটা যদি ঘুরে নিয়ে আসি তাহলে আমার লাভ হবে না, কারণ কিছু ফোটনকে তো আমাকে বের করতেই হবে, নাহলে আমি আমার যেটা মূল উদ্দেশ্য, এটা লেজারের মূল উদ্দেশ্যটা ছিল আমার তো কিছুটা রেডিয়েশন বের করতে হবে ওখান থেকে। তার জন্য এটাকে পার্সিয়ালি আমি একটা বেরোনোর রাস্তাও রেখেছি, পার্সিয়ালি রিফ্লেক্টেড মিরার নিয়েছি। তাই যে কিছু ফোটনকে অবশ্যই এদিকে ঘুরিয়ে দিবে, কারণ এখানে সোর্স অফ যত ফোটন আমি এখানে এক্সট্রা তৈরি করতে পারবো তত লাভ। কেন বল দেখি, দেখ তুই ভেবে দেখ, আমি যে ফোটনগুলো তৈরি করছি আমার প্রথম উদ্দেশ্যটা কি ছিল, স্টেট সি আর স্টেট এ। আমার স্টিমুলেটেড এমিশনে কি বললাম যে একটা ফোটনকে আমি সিড হিসাবে ইউজ করবো, সিড বীজ হিসাবে। তারপরে কি হচ্ছে, আমার ফোটন হচ্ছে যে এক্সপোনেনশিয়ালি গ্রো করবে আমার ফোটনের সংখ্যা। এবার এই ফোটনগুলো যদি সব বেরিয়ে যায় তাহলে তো আমাকে সরিষে আবার ফোটন দিতে হবে, বীজ হিসাবে তার ফোটন দিতে হবে। কিন্তু দেখ সেটা এক্সপেন্সিভ হতে পারে, খরচ হতে পারে। এই লাইটটা যতবার আমি জ্বালাবো এই ফ্ল্যাশ ল্যাম্পটাকে আমার খরচ বাড়বে। তাহলে আমি কি করব, একবার জাস্ট সুইচটা অন করে অফ করে দেবো, জাস্ট আমি লেজারের সুইচটা অন করে অফ করে দেবো। তার ফলে কি হবে, আমি একবার শুধুমাত্র জাস্ট একটা ইনসিডেন্ট ফোটনকে দিয়ে দিয়েছি। এবারে সেই ইনসিডেন্ট ফোটন কি করছে, অটোমেটিক্যালি অনেক ফোটন তৈরি করে দিচ্ছে। এবার তার মধ্যে কিছু ফোটনকে বের করবো, কিছু ফোটনকে ব্যাক করে নেবো। তাহলে এইখান থেকে যদি মনে কর, এইখান থেকে মনে কর যদি কিছু ফোটন ব্যাক করে যায়, দিয়ে সে আবার তো ঘুরে আসবে, তখন সে আবার কি ঘটাবে, আবার স্টিমুলেটেড এমিশন ঘটাবে। তাহলে আমাকে দেখা সোর্স থেকে দিতে হচ্ছে না কিছু। ওই জন্য আমি এদিকে দুটো এদিকের মিরারটাকে পার্সিয়ালি রিফ্লেক্টেড করে রেখেছি যাতে এইখান থেকে ঘুরে আসতে পারে, দিয়ে আবার এদিক থেকে ঘুরে এসে আবার সেম কাজটা করতে পারে। তাহলে আমার সোর্সের এনার্জি মানে এনার্জি সোর্স মেন, আমাদের এক্সপেন্সিভ খরচ কোথায় হয়, সোর্স দেওয়ার ক্ষেত্রে। তাহলে সোর্সটা আমরা উৎস থেকে যে শক্তি দিচ্ছি তাহলে সেটা আমরা জাস্ট একবার দিয়ে বন্ধ করে দিলেই চলবে। তাহলে কিন্তু এই কন্টিনিউয়াসলি আমি এদিকে কিন্তু আমি লাইট পাবো, লেজিং অ্যাকশন পাবো। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এইভাবে কিন্তু আমরা রুবি লেজার একটা কনস্ট্রাক্ট করতে পারি, বা রুবি লেজারের এটা হচ্ছে ওয়ার্কিং প্রসেস। তাহলে এটা একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পরীক্ষার জন্য, যে রুবি লেজারের কার্যকলাপটা ব্যাখ্যা করতে বলতে পারে, যেটা 3 লেভেল সিস্টেমের এক্সাম্পল, যেটা হচ্ছে রুবি লেজার, তার ওয়ার্কিং প্রিন্সিপাল, তার যে সিমাটিক ডায়াগ্রাম, সে কিভাবে কাজ করে, এগুলো লিখতে হবে গুছিয়ে। আমি এটা কিভাবে লিখতে হবে সেটা যে ওই টোটাল যে তোর লেখাটা ওইটা আমি পিডিএফটা পাঠিয়ে দেবো, ছবি তুলে পাঠিয়ে দেবো একটা বই থেকে। ঠিক আছে, আপাতত তোরা এটা নিশ্চয়ই বুঝে গেলি যে কিভাবে এই রুবি লেজারটা কাজ করছে, সব যে এমিশন গুলোর সঙ্গে এই টোটাল রুবি লেজারটা কি সম্পর্ক, কিভাবে টোটাল ওই স্টিমুলেটেড এমিশনটা এখানে ওয়ার্ক করছে। ঠিক আছে, এইবারে দেখ আমাদের নেক্সট যে টপিকসটাতে আমরা যাব সেটা হচ্ছে যে এখানে আরেকটা জিনিস আমরা বলে রাখি যে পাম্পিং। ওকে, এই পাম্পিং এর ক্ষেত্রে আমি একটা জিনিস বলে রাখি, একটা ইম্পর্টেন্ট জিনিস আমি আলোচনা করেছি, যে পাম্পিং আমরা কিভাবে করতে পারি, অপটিক্যালি পাম্পিং করতে পারি আমরা। অপটিক্যাল পাম্পিং মানে কি, যেটা আমরা করলাম একটু আগে ফ্ল্যাশ লাইট দিয়ে, আমরা কলিশনের সাহায্যে করতে পারি, আমরা ইলেকট্রিক্যাল পাম্পিং করতে পারি, আমরা পাম্পিং বাই লেজার করতে পারি, একটা লেজার দিয়ে মনে কর আরেকটা পাম্পিং করলাম। এবং পাম্পিং করার সময় আমাকে খেয়াল রাখতে হবে একটা জিনিস, পাম্পিং করার সময় একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যে যে সোর্সটা, সেই সোর্সটাকে আমাকে কোহেরেন্ট সোর্স হতে হবে, কোহেরেন্ট সোর্স হতে হবে। মানে ব্যাপারটা হচ্ছে, মনে কর তোকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, মনে কর এটা হচ্ছে স্টেট, স্টেট বি হায়ার স্টেট, এটা হচ্ছে স্টেট ই। আমি মনে করি এ স্টেট থেকে বি স্টেটে ইলেকট্রনকে তুলতে চাইছি, আমি কি করলাম, হিট অ্যাপ্লাই করে দিলাম, হিট। হিট এনার্জি যেটা যাবে সেটা কোনো কোনো কিন্তু কোহেরেন্ট সোর্স নয়, কোহেরেন্ট এনার্জি সোর্স নয় হিট এনার্জি। হিট এনার্জি কি করবে বল দেখি, এ স্টেট থেকে বি স্টেটে যা যেখানে যা ইলেকট্রন থাক সবাইকে ইকুয়ালি হিট করে দেবে। সবাইকে যদি ইকুয়ালি হিট করে দেয় তাহলে কি হবে, সবাই ইকুয়ালি এক্সাইটেড হয়ে যাবে। তাহলে দেখ
এই যে আমি একটা ডিফারেন্স পাচ্ছি পপুলেশন ইনভার্সনে, সেই ডিফারেন্সটা আমি পাবো না। সব জায়গায় যদি যে যেখানে থাকবে সবাই যদি সেম এনার্জি পেয়ে যায়, কি এক্সাইটেড স্টেট কি লোয়ার স্টেট এই নিয়ে এইসব কিছু থাকবেই না। তাহলে কি হচ্ছে, এটাকে কোহেরেন্ট রাখতে হবে এবং এখানে দেখতে হবে যে যাতে করে আমি যেটাকে এনার্জি দিতে চাইছি সেটাই যাতে এনার্জি পায়, অন্যরা যাতে এনার্জি না পায়। তাহলে পাম্পিং করার সময় আমাকে কিন্তু এটা খেয়াল রাখতে হবে। এবং সেই কারণেই বলা হয় যে আমি হিট দিয়ে হিট দিয়ে কিন্তু লেজিং এ পাম্প করতে পারবো না। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে আমি কি এই পাম্পিং সোর্স হিসাবে হিট এনার্জিকে ইউজ করতে পারবো? অ্যান্সার হবে না, করতে পারবো না। তার কারণ এটা কোনো কোহেরেন্ট সোর্স এনার্জি নয়। ওকে, এবারে দেখ আমরা নেক্সট পেজে 4 লেভেল লেজার সম্পর্কে পড়বো, তাহলে আমাদের শেষ। এখানে জাস্ট আমি একটু আলোচনা করে দিয়েছি। দেখ আমি এটা কোয়েশ্চেন হিসেবে লিখেছি কিন্তু, ঠিক আছে, কোয়েশ্চেন হিসেবে আমি এটা লিখেছি যে ক্যান ইউ ক্যান ইউ অ্যাচিভ পপুলেশন ইনভার্সন, ক্যান ইউ অ্যাচিভ পপুলেশন ইনভার্সন বাই হিটিং। এটা কিন্তু কোয়েশ্চেন হতে পারে, এটা নট হবে, বুঝতে পারলে আমি কারণটা বললাম। এবারে আমরা 3 লেভেল সিস্টেম ভার্সেস 4 লেভেল সিস্টেম সম্পর্কে আমরা পড়বো। দুটোকে আমি কম্পারেটিভ আলোচনা করেছি, বুঝতে যাতে সুবিধা হয়। এই যে প্রথমে দিকে আমি রুবি লেজারটাকে লিখেছি এক্সাম্পল হিসেবে, একটা 3 লেভেল সিস্টেমের এক্সাম্পল হচ্ছে এটি। যেহেতু একটা 3 লেভেল সিস্টেম, তাহলে বুঝতে পারছি 3 লেভেল সিস্টেমের এক্সাম্পল হচ্ছে কি না রুবি লেজার। আর 4 লেভেল সিস্টেমের যে এক্সাম্পল সেটা হচ্ছে হিলিয়াম নিয়ন লেজার। হিলিয়াম নিয়ন লেজারটা আমি পাঠিয়ে দেবো তোদেরকে, ওই ওয়ার্কিং প্রসেসটা টোটাল যে মানে লেখাটা আর কি, হিস্ট্রিটা যেটা বলছিস, ঠিক আছে, তো ওই লেখাটা আমি তোদেরকে পাঠিয়ে দেবো। তোরা একটু জাস্ট এখানে মেকানিজমটা বুঝে নে, তাহলে ওই লেখাটা মনে রাখতে অনেক সুবিধা হবে, জাস্ট লাইনগুলো পড়লে বুঝতে পারবি। এবারে দেখ আমরা যেটা এতক্ষণ ধরে করতে চাইছিলাম, যেটা হচ্ছে যে 3 লেভেল সিস্টেমে আমাদের যেটা মূল উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে আমরা এ স্টেট থেকে বি স্টেটে জাস্ট ইলেকট্রনগুলোকে পাম্প করে এখানে নিয়ে আসছিলাম। এখান থেকে কি হচ্ছিল, র্যাপিড ডিকে হচ্ছিল। বি থেকে সি স্টেটে মানে স্পন্টেনিয়াস ডিকে হচ্ছিল। আর সি থেকে এ তে যে ডিকেটা ছিল সেটা মূলত লেজিং অ্যাকশন ছিল, সেইটা মূলত লেজিং অ্যাকশন ছিল। এবারে তোর কোশ্চেন হতে পারে যে বি থেকে সি স্টেটে এই জায়গাটাতে কি লেজিং অ্যাকশন তৈরি করা সম্ভব? অবশ্যই সম্ভব, যদি বিটা মেটাস্টেবল স্টেট হয়। এখানে সিটা মেটাস্টেবল স্টেট, তাই সি থেকে এতে আমি লেজিং অ্যাকশন পাচ্ছি। সিমিলারলি যদি বিটা মেটাস্টেবল স্টেট হয় বা বিটাকে যদি মেটাস্টেবল স্টেট আমি তৈরি করতে পারি তাও হবে। সেক্ষেত্রে আমার যদি উপরে মনে করো আরেকটা স্টেট থাকে এবং সেখান থেকে যদি এখানে আসে ইলেকট্রন এবং এটা যদি এখানে মনে করো লাইফ টাইম যদি বেশি হয় তাইলেই হবে। তাহলে সেইরকম কোনো একটা স্যাম্পল দেখতে হবে, কোনো স্যাম্পল সেরকম আছে নাকি। এবং এই 4 লেভেল সিস্টেমের সঙ্গে 3 লেভেল সিস্টেমের একটা বিশেষ ডিফারেন্স আছে, আমি বলবো। তার আগে দেখ এখানে দেখ আমি 4 লেভেল সিস্টেমটা করেছি। 4 লেভেল সিস্টেমটার ক্ষেত্রে কি হয়েছে, 4 লেভেল সিস্টেমটার ক্ষেত্রে দেখ 4 লেভেল সিস্টেমটার ক্ষেত্রে বুঝতে 4টা স্টেট থাকবে, 4টা লেভেল থাকবে। তাহলে এখানে কি হয়েছে, বাকি বাকি সব আমি ডিসকাস করে দিয়েছি, জাস্ট এখানে আমি প্রসেসটা বলছি যে এ থেকে মনে করো বি তে আমি ইলেকট্রনকে পাম্প করলাম, সেই ইলেকট্রনগুলো বি থেকে সি তে র্যাপিড ডিকে করলো। তাহলে এটা একটা মেটাস্টেবল স্টেট। এবার এইখান থেকে এখানে যদি মাঝখানে আরেকটা স্টেট থাকে ডি স্টেট, তাহলে সি থেকে ডি তে যেটা হবে সেটা লেজিং লেজিং অ্যাকশন হবে। আর ডি থেকে এ তে যেটা হবে সেটা আবার র্যাপিড ডিকে হবে। এবার তোদেরকে আমি আগেই বললাম যে র্যাপিড ডিকেটা বা স্পন্টেনিয়াস ডিকেটা কিভাবে হবে সেটা ডিপেন্ড করছে কার উপরে, সেটা ডিপেন্ড করছে সিলেকশন রুল কোয়ান্টাম মেকানিক্সের, যে অ্যাঙ্গুলার মোমেন্টাম সিলেকশন রুল, এটা আমি আগেই বললাম। সেই অ্যাঙ্গুলার মোমেন্টাম সিলেকশন রুলের উপরে ডিপেন্ড করছে। তাহলে সেই অনুযায়ী ওইটা হচ্ছে যে কোন কোন স্টেট থেকে কোন স্টেটে আসবে সেটা আমি আগে আলোচনা করে দিয়েছি অলরেডি। তাহলে এখানে সেটা ডিসকাস করার কিছু নেই। এখানে যেটা বিষয়টা যে কি হচ্ছে সেটা তোকে বুঝতে হবে। কি হচ্ছে, কেন হচ্ছে সেটা আমি আগে বলে দিয়েছি। কি হচ্ছে না, এই এ থেকে বি স্টেটে যে ইলেকট্রনগুলো এখানে এসছে, সেই ইলেকট্রনগুলোর কিছুটা র্যাপিড ডিকে হয়ে সি স্টেটে যাচ্ছে। তাহলে সি এবং ডি স্টেটের মধ্যে কি হচ্ছে, সি এবং ডি স্টেটের মধ্যে একটা পপুলেশন ইনভার্সন তৈরি হচ্ছে। তাহলে সি এবং ডি স্টেটের মধ্যে যদি একটা পপুলেশন ইনভার্সন তৈরি হয় তাহলে কি হচ্ছে না, তাহলে এখানে একটা লেজিং অ্যাকশন আমি পাবো। আবার ডি থেকে এ স্টেটে আমি এখানে একটা র্যাপিড ডিকে পাবো। কোথায় লেজিং অ্যাকশন হবে কোথায় র্যাপিড ডিকে হবে সেটা ডিপেন্ড করছে ডিউ টু সিলেকশন রুল। তা আপাতত মেটাস্টেবল স্টেট পেলেই সেই মেটাস্টেবল স্টেট থেকে আমাদের কিন্তু লেজিং ট্রানজিশন হওয়ার বা লেজিং অ্যাকশন হওয়ার সম্ভাবনা আছে ডিউ টু স্টিমুলেটেড এমিশন। এইবারে যেটা আমার মেন কোশ্চেন এখানে এই দুটো স্টেটের মধ্যে এই 4 লেভেলের, এই যে আমি বলছি যে হিয়ার রিকোয়ার্ড পাম্প এনার্জি ইজ লো, এটা খুব ইম্পর্টেন্ট। রিকোয়ার্ড আমার বুঝতে পারছি 3 লেভেল সিস্টেম, মনে করো আমি 3 লেভেল একটা লেজার সিস্টেম তৈরি করেছি, তারপরে আমি 4 লেভেল লেজার সিস্টেম খুঁজতে যাচ্ছি।
আমি চেষ্টা করছি যে 4 লেভেল লেজার সিস্টেম পাই কিনা। 4 লেভেল লেজার সিস্টেম পেলে সেটা সুবিধা কি দেখবি, রুবি লেজারের থেকে কিন্তু হিলিয়াম নিয়ন লেজার অনেক বেশি পপুলার। কেন না, হিলিয়াম নিয়ন লেজারের দাম কম, সস্তা। কেন না, রিকোয়ার্ড পাম্পিং এনার্জি ইজ লো হিয়ার। কেন বলতে পারবি রিকোয়ার্ড পাম্পিং এনার্জিটা লো হচ্ছে? কি বলতে পারবি রিকোয়ার্ড পাম্পিং এনার্জিটা লো কেন হচ্ছে? দুটো ছবি দেখ, দুটো ছবি দেখ, ঠিক আছে? এইখানে দেখ বিষয়টা যেটা হয়েছে, এখানে দেখ এ স্টেট থেকে, ভেবে দেখ, এ স্টেট থেকে বি স্টেটে ইলেকট্রন গেছে, পাম্প করেছি, তারপরে বি থেকে সি তে র্যাপিড ডিকে হচ্ছে, সি থেকে এ তে লেজিং অ্যাকশন হচ্ছে। আবার এইখানে দেখ, এইখানে আমি এ থেকে বি তে পাম্প করেছি, এ থেকে বি তে পাম্প করেছি, বি থেকে সি তে র্যাপিড ডিকে হয়েছে, সি থেকে ডি তে লেজিং অ্যাকশন হচ্ছে, আবার ডি থেকে এ তে কি হচ্ছে, ডি থেকে এ তে আবার র্যাপিড ডিকে হচ্ছে। তাহলে আমার পপুলেশন ইনভার্সনটা কোনখানে দরকার? এইখানে যে পপুলেশন ইনভার্সনটা দরকার সেটা সি স্টেটে। এখানে যে পপুলেশন ইনভার্সনটা দরকার সেটা সি স্টেটে। তাহলে এনসি শুড বি গ্রেটার দেন এনএ লেজিং অ্যাকশন ঘটার জন্য, এটা ইম্পর্টেন্ট। আর এইখানে লেজিং অ্যাকশন ঘটার জন্য কি ইম্পর্টেন্ট বল? এনসি ইজ গ্রেটার দেন এনডি, এনসি ইজ গ্রেটার দেন এনডি। এবারে দেখ একটা সিম্পল বিষয় ভেবে দেখ, আমি যেটা আগেও বলছিলাম যে আমি ইলেকট্রনটাকে এ থেকে বি তে থ্রো করছি, তার মানে আসলে আমি ইলেকট্রনটাকে এ থেকে সি তে থ্রো করছি। কেন বলতে কি, কারণ এইখানে তো থাকছে না, এর লাইফ টাইম খুব কম, তাহলে চলে আসছে কোথায়, সি স্টেটে, দিয়ে সি আর এর মধ্যে একটা পপুলেশন ইনভার্সন তৈরি করছে, সি স্টেট আর এ স্টেটের মধ্যে একটা পপুলেশন ইনভার্সন তৈরি করছে। কিন্তু এখানে পপুলেশন ইনভার্সন তৈরি করছে সি স্টেট আর ডি স্টেটের মধ্যে। তাহলে দেখ যে এনার্জিটা, রিকোয়ার্ড এনার্জিটা, যে পাম্পিং এনার্জিটা লাগছে, সেটা আমি এইখানে এ থেকে সি স্টেটে তুলছি, এ থেকে সি স্টেটে তুলছি, বাট আমার যে পপুলেশন ইনভার্সনটা হচ্ছে সেটা কিন্তু ডি এর সাপেক্ষে সি এর পপুলেশন ইনভার্সনটা হচ্ছে, পপুলেশন ইনভার্সনটা হচ্ছে ডি এর সাপেক্ষে। ভালো করে বুঝ, এইখানে হচ্ছে আমার যে অ্যাকচুয়ালি এনার্জি গ্যাপ বিটুইন সি অ্যান্ড এ, সেটা হচ্ছে যে ইসি মাইনাস ইএ, ইসি মাইনাস ইএ, এটা হচ্ছে এনার্জি গ্যাপ। এইখানে এনার্জি গ্যাপ কোনটা, লেজিং অ্যাকশনের জন্য, স্টিমুলেটেড এমিশনের জন্য ইসি মাইনাস ইডি। বলতে পারবি কোন এনার্জিটা বেশি, ইসি মাইনাস ইএ না ইসি মাইনাস ইডি? দেখ ইসি মাইনাস ইএ অলওয়েজ গ্রেটার দেন ইসি মাইনাস ইডি। ইসি মাইনাস ইএ এই 3 লেভেল সিস্টেমের ক্ষেত্রে ইজ অলওয়েজ গ্রেটার দেন ইসি মাইনাস ইডি। কেন বল দেখি, কারণ দেখ এখানে এই এ স্টেটটা হচ্ছে গ্রাউন্ড স্টেট, এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট, আর এটা কিন্তু গ্রাউন্ড স্টেট নয়, ডি স্টেটটা। ডি স্টেটটা কি, এক্সাইটেড স্টেট, কোন একটা এক্সাইটেড স্টেট, অফকোর্স কোন একটা এক্সাইটেড স্টেট। তাহলে এটা যদি অফকোর্স কোন একটা এক্সাইটেড স্টেট হয়, তাহলে গ্রাউন্ড স্টেটে সবসময় এনার্জি বেশি থাকবে, যে ইলেকট্রনটা গ্রাউন্ড স্টেটে থাকবে সবসময় এনার্জি বেশি হবে তার। তাহলে আমি এইখানে এনার্জি ডিফারেন্সটা যেটা তৈরি করছি, যে পপুলেশন ইনভার্সনটা তৈরি করছি, সেটা আমাকে সি আর এ স্টেটের মধ্যে তৈরি করতে হচ্ছে। তার মানে এইখানে যে ইলেকট্রনটা ছিল গ্রাউন্ড স্টেটে, সেই ইলেকট্রনটাকে আমাকে ডাইরেক্টলি তুলে নিয়ে যেতে হচ্ছে সি স্টেটে, বা সেই ইলেকট্রন ডাইরেক্টলি আমাকে বি স্টেটে তুলে যেটা সি তে যাচ্ছে। কিন্তু এইখানের ক্ষেত্রে আমার দেখ অলরেডি আমাকে পপুলেশন ইনভার্সনটা তৈরি করতে হচ্ছে সি আর ডি স্টেটে। তাহলে আমি যদিও ইলেকট্রনটাকে এ থেকে বি তে তোলার কথা বলছি, কিন্তু অ্যাকচুয়ালি ইলেকট্রনটাকে আমি আমি ডি থেকে সি তে তুলছি ভার্চুয়ালি। ব্যাপারটা তুই বুঝ, আমি আরেকবার এক্সপ্লেন করছি, দেখ তাহলে বুঝতে সুবিধা। নিচে এইটা মনে কর একটা 3 লেভেল সিস্টেম, দিস ইজ এ 3 লেভেল সিস্টেম। 3 লেভেল সিস্টেম আমি কি বললাম, যে ইলেকট্রনটাকে আমরা আসলে পাম্প করছি এইখানে, কিন্তু ইলেকট্রনটা সঙ্গে সঙ্গে চলে আসছে এইখানে। তার মানে এটাকে আমি এরকম ভাবতে পারি যে এই দুটো স্টেটের মধ্যে হচ্ছে দিস ইজ ইএ অ্যান্ড দিস ইজ সি, কারণ মেন পপুলেশন ইনভার্সনটা আমাকে তৈরি করছে এইখানে, অ্যান্ড দ্য এনার্জি ডিফারেন্স ইজ ইসি মাইনাস ইএ। বাট এইদিকে যখন আমি বলছি ব্যাপারটা 4 লেভেল সিস্টেমের ক্ষেত্রে, 4 লেভেল সিস্টেমের ক্ষেত্রে কি হচ্ছে, দিস ইজ এ, দিস ইজ বি, দিস ইজ সি অ্যান্ড দিস ইজ ডি। এবার যেটা হচ্ছে দেখ, ইলেকট্রনটাকে আমি অ্যাকচুয়ালি এখান থেকে এখানে তুলছি, এটা ঠিক,
বাট এখানে যেমন ভার্চুয়ালি আমি বলছি যে ব্যাপারটা ইএ আর ইসির মধ্যে, আমি এ থেকে বি তে তুললে কি হবে, যে পপুলেশন ইনভার্সনটা হচ্ছে সেটা ইএ আর ইসি এর মধ্যে। সিমিলারলি এখানে এ থেকে বি তে তুললে কি হবে, অ্যাকচুয়ালি যেটা তোলা হচ্ছে সেটা তো ডি থেকে সি তে। কারণ আমি দেখ উইথ রেসপেক্ট টু ডি আমি সি স্টেটের পপুলেশন ইনভার্সন চাইছি, দ্যাট ইজ এনসি ইজ গ্রেটার দেন এনডি এন্ড হিয়ার এনসি ইজ গ্রেটার দেন এনএ। তাহলে অ্যাকচুয়ালি আমি যদি ভাবি যে সেটা গ্রাউন্ড এ স্টেটের সাপেক্ষে এখানে পপুলেশন, তার মানে আমি ইলেকট্রনটাকে এ থেকে সিতে তুলেছি। আমার প্রক্রিয়াটা যাই হোক আমি ঘুরিয়ে পেঁচিয়ে এখানে নিয়ে এসেছি ঠিকই, কারণ আমার সম্ভব নয় এ থেকে সিতে ডাইরেক্ট তোলা, তাই সেটা আমি আগেই বললাম কেন সম্ভব হলো টু লেভেল সিস্টেম। তাই আমাকে ঘুরিয়ে পেঁচিয়ে এই পপুলেশন ইনভার্সনটা বাড়াতে হচ্ছে। তাহলে আমি যদি ঘুরিয়ে পেঁচিয়ে পপুলেশন ইনভার্সনটা বাড়াইও, কিন্তু আসলে আমি কি করেছি, এ স্টেট থেকে সি স্টেটে তুলেছি। সিমিলারলি এইখানে আসলে আমি কি করেছি, আমি যেখান থেকে নিয়ে যে যাই করি আসলে আমি কি করেছি, ফাইনালি ডি স্টেট থেকে সি স্টেটে নিয়ে গেছি। কিন্তু ডি স্টেটটা কোনো গ্রাউন্ড স্টেট নয়, এক্সাইটেড। তাহলে এইখানে যে ইলেকট্রনগুলো থাকবে তাদের এনার্জি তুলনামূলকভাবে কম থাকবে। অভিজিৎ এতক্ষণে আসছো? ঠিক আছে, রেকর্ডিং করা হয়ে গেছে, চিন্তা নেই। তাহলে এই যে ডি স্টেট, এই ডি স্টেটে দেখ ডি স্টেটের ইলেকট্রনগুলোর কি থাকবে, এনার্জি এ স্টেটের ইলেকট্রনগুলোর এনার্জি থেকে কম থাকবে। এটা কি বুঝতে পারছিস? হ্যাঁ রে, এ স্টেটের যে ইলেকট্রনগুলো থাকবে তাদের যে এনার্জি, সেই এনার্জিটা অবশ্যই অনেক বেশি হবে ডি স্টেটের থেকে। কেন না, ই স্টেটটা হচ্ছে যে গ্রাউন্ড স্টেটের তো এনার্জি বেশি, মানে গ্রাউন্ড স্টেট থেকে তুলতে এনার্জি বেশি, মানে গ্রাউন্ড স্টেট থেকে তুলতে বেশি জটিল, বেশি এনার্জি লাগবে। গ্রাউন্ড স্টেটের এনার্জি কম, কিন্তু গ্রাউন্ড স্টেট থেকে যদি আমি অন্য স্টেটে নিয়ে যেতে চাই, আমার যে এক্সটার্নাল এনার্জি, যে পাম্পিং এনার্জি, সেটা অনেক বেশি লাগবে। কারণ গ্রাউন্ড স্টেটে কি ও অনেক স্টেবল, যেতে চাইবে না, তাকে টেনে নিয়ে যেতে হবে। তাহলে গ্রাউন্ড স্টেটের সাপেক্ষে আমি সি স্টেটের গ্রাউন্ড স্টেটের সাপেক্ষে আমার সি স্টেটে পপুলেশন ইনভার্সন ঘটাতে এনসি গ্রেটার দেন এনএ করতে যা এনার্জি লাগবে তার থেকে অনেক বেশি কম এনার্জি লাগবে এনসি গ্রেটার দেন এনডি করতে। কারণ কি, এনডিটা কোনো গ্রাউন্ড স্টেট নয়, একটা এক্সাইটেড স্টেট। ইজ ইট ক্লিয়ার? তাহলে দেখ আমার যে পাম্পিং এনার্জি লেজারের ক্ষেত্রে, সেই পাম্পিং এনার্জি আমার কম লাগছে 4 লেভেল সিস্টেমে। তাহলে দেখ 3 লেভেল সিস্টেম আর 4 লেভেল সিস্টেমে এনার্জি দেওয়ার প্রসেসটা ওই জন্য চেঞ্জ। এইখানে যে এনার্জি দেওয়ার প্রসেসটা 3 লেভেল সিস্টেমে, আমি একটা 3 লেভেল সিস্টেমের কথা বলি, তাহলে 3 লেভেল সিস্টেমে যে এনার্জি দেওয়ার যে প্রক্রিয়াটা, সেটা পালসের আকারে দেয়, পালসের আকারে। এই একটা দিল আবার ছেড়ে দিল, এই একটা একবার এনার্জি দিলাম আবার ছেড়ে দিলাম। কারণ এখানে কি আমাদের এনার্জি অনেক বেশি লাগছে, আমরা কম খরচ করতে চাইবো, তাই এখানে আমরা পালসের আকারে এনার্জি দিই, কম কম করে দিই। একবার দিলাম আবার ছেড়ে দিলাম, একবার দিলাম আবার ছেড়ে দিলাম। এবং তার ফলে যাতে করে সেটা কন্টিনিউ হয়, তার জন্য আমরা সেই অনুযায়ী মিরারগুলো তৈরি করে রেখেছি, যাতে রিফ্লেক্ট হয়ে চলে আসে, যাতে আমার কম এনার্জি দিলেও কাজ হয়। কিন্তু এইখানে আমার সেটা করার দরকার হবে না, এখানে কন্টিনিউয়াস এনার্জি দেওয়া হয়। ওই জন্য 4 লেভেল সিস্টেমে কন্টিনিউয়াস এনার্জি, কম এনার্জি লাগবে, তাহলে কন্টিনিউয়াস দেওয়া যেতে পারে, তেমন কোনো খরচা হবে না। ওই জন্য আমার 4 লেভেল সিস্টেমে যে পাম্পিং এনার্জি, সেটা আমি কন্টিনিউয়াস দিই। কিন্তু আমার যেটা 3 লেভেল সিস্টেম, সেই 3 লেভেল সিস্টেমে যে পাম্পিং এনার্জি, সেটা আমি ডিসক্রিট আকারে দিচ্ছি, যেটাকে আমরা বলি পালস আকারে দিচ্ছি। পালস, একবার করে ছাড়ছি আবার বন্ধ করে দিচ্ছি, একবার করে ছাড়ছি আবার বন্ধ করে দিচ্ছি। বুঝা গেল? দিস ইজ দ্য মেন ডিফারেন্স বিটুইন 3 লেভেল সিস্টেম অ্যান্ড 4 লেভেল সিস্টেম। অ্যান্ড বুঝতে পারছি 3 লেভেল সিস্টেমের আন্ডারে কাজ করছে রুবি লেজার, যেটা আমি এক্সপ্লেন করলাম। আর 4 লেভেল সিস্টেমের আন্ডারে কে কাজ করবে? হিলিয়াম নিয়ন লেজার। বুঝা গেল ব্যাপারটা? ক্লিয়ার? হ্যাঁ রে, লেজার শেষ অ্যাকর্ডিং টু ইয়োর সিলেবাস। তাহলে নেক্সট দিন ভেক্টর স্পেস শুরু করবো সোমবারে, ঠিক আছে? স্যার ইলেকট্রনিক্সটা শুরু করবেন না? তারপরে করব। আগে তো মনে হচ্ছে স্যার ইলেকট্রনিক্সটা করলেই ভালো হবে। আর ভেক্টর স্পেস একটু করে যায়, একটু ম্যাথ ফিজিক্স একটু বাকি থাকে কেন? ঠিক আছে স্যার, ওইটাই যেমন করা ধরো হবে। মডার্ন ফিজিক্স টোটাল কমপ্লিট স্যার হয়ে গেল। স্যার তো হিলিয়াম নিয়ন লেজারের ক্ষেত্রে যদি মিরর গুলো ইউজ করা হয় তাহলে তো ওটা আরো বেশি চিপ হবে। আরো বেশি, হ্যাঁ অবশ্যই আরো বেশি চিপ হবে, কিন্তু অত সস্তা করার দরকার নেই আর, ঠিক আছে?
মিরার তো দেওয়া থাকবে অবশ্যই, মিরার দেওয়া থাকবে। আচ্ছা, মিরার দিলে সুবিধাটা কি, আরে আমি বেশি পাবো, অনেক অনেক বেশি মাল্টিপল হ্যাঁ অরিজিন হুম দেওয়া, তো মিরার তো অবশ্যই দেওয়া থাকবে, অনেক অনেক চিপ হবে সোর্সটার জন্য। আর যেটা বলছিলাম আমি, দেখ এই যে মডার্ন ফিজিক্স টাইম বলছি, তোরা এই রেকর্ডিংটা দেখে নিবি যারা থাকিস না প্রথম থেকে, আমি আরো ওই প্রথম দিকটা আরো ডিটেলস কনসেপ্ট দিয়েছি। তাহলে এই মডার্ন ফিজিক্সের ধর পুরোটাই করলাম, কিছু আর বাকি নাই, তাহলে ম্যাথ ফিজিক্সটার একটুখানির জন্য বাকি আছে তো, ভেক্টর স্পেসটার জন্য এক সপ্তাহ হয়তো ক্লাস লাগবে, এক সপ্তাহ 2 সপ্তাহ লেজারটার মতোই লাগবে। ঠিক আছে স্যার ওইটাই। তাহলে ওইটাকে শেষ করিয়ে নি, তারপরে ইলেকট্রনিক্সটা শুরু করবো, ঠিক আছে? স্যার এই যে এখানে স্যার এই বি স্টেট থেকে সি স্টেটে যেটা আসছে, হুম, ওইখানে তো স্যার কোনো কি, ওইখানে তো একটা রেডিয়েশন তো বের হবে। হ্যাঁ, ওইটা স্পন্টেনিয়াস দিবে, ওইটা কোনো কাজ নাই, লেজিং অ্যাকশনে কোনো কাজ নাই, স্পন্টেনিয়াসে। মানে ওটা জাস্ট হ্যাঁ, লেজিং অ্যাকশনের জন্য শুধুমাত্র স্টিমুলেটেড এমিশন দায়ী, ঠিক আছে? মানে আমি একটা ওটা এক্সট্রা স্যার ফোটন বুঝতে দেবো, পারছি। হ্যাঁ, তবে দুটো ফোটন বেরোবে, ঠিক। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে।